এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, আর কয়েক ঘন্টা পরে কিন্তু তোমার বাংলা পরীক্ষা। কিন্তু বাংলা পরীক্ষার সহপাঠে আমরা তোমাদের জন্য এমন কিছু বিষয় উপস্থাপন করতে চলেছি, হয়তো তুমি হাজার খানেক ভিডিও দেখে ফেলছো, বাট হাজার খানেক ভিডিওর মধ্যে এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে ইনশাল্লাহ। মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমাদের সাথে আমিনুল স্যার আছে, বাংলার যে সহপাঠের লাল সালু এবং হচ্ছে নাটক সিরাজউদ্দৌলা আছে, একেবারে ধরে ধরে লাইন করে করে দেখো একবারে পড়ানো হবে। এবং যে জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, মানে ঘটনাচক্র থেকে শুরু করে মসজিদের থেকে শুরু করে যা যা লাগবে, এবং সিরাজউদ্দৌলা সব কিছু মামা এক্সপ্লেন করবে। আমি বেশি কথা বলবো না, মামা প্লিজ আপনি আপনার এক্সপ্লেন শুরু করে দেন এবং এমনভাবে করে দিবেন আশা করি যে আমরা মানে খুবই কম সময়ের মধ্যে। বাড়তি কথা একটাও বলবো না, আমি চেষ্টা করবো এখানে 10 থেকে 12টা মিনিট তোমাদেরকে হচ্ছে উপন্যাস এবং নাটকের এমন কিছু তথ্য এখানে তুলে ধরবো, যেখানে যারা শেষ মুহূর্তে অনেকের ভীতি থাকে উপন্যাস এবং নাটক নিয়ে, যে যারা আমরা হচ্ছে ভাইয়া এতগুলো জিনিস পড়তে পারবো না, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা অন্তত খুবই গুরুত্বপূর্ণ। তুমি চেষ্টা করবে আমার কাছে জাস্ট 10 থেকে 15টা মিনিট তুমি থাকবে, এর মধ্যে তুমি উপকৃত হবে, এটা ইনশাআল্লাহ। আমি মোটামুটি শুরু করে দিচ্ছি ক্লাস। প্রথমে শুরু করছি হচ্ছে লাল সালু দিয়ে। আমি এখানে বলে দিচ্ছি, তোমার এখানে এমসিকিউ এবং হচ্ছে সিকিউ দুইটাই তুমি হেল্প পাবে। এমসিকিউ গুলো অনেকগুলো এখান থেকে তুমি সরাসরি কমন পাবে, এবং সিকিউ গুলো তুমি এটা যদি ক্লাসটা করো কিছু না হলে তুমি সিকিউ গুলো সবগুলো লিখে আসতে পারবে। অর্থাৎ আমরা শুরু করি ক্লাস। লাল সালু খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সাথে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে উপন্যাস এই লাল সালু সৈয়দ অলিউল্লাহর। এবং এই উপন্যাসে মোটামুটি কয়েকটা চরিত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মজিদ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মজিদ চরিত্র গুরুত্বপূর্ণ খুবই। এখন আমি তোমাদেরকে এই চরিত্র যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে চরিত্রগুলো তুমি জানলে মোটামুটি শিখতে পারবে, সেই চরিত্রগুলো আমি তোমাদেরকে এখন মানে বলে দিচ্ছি। তোমার শুধু আমার সাথে একটুবার তুমি চোখটা বোলাও, দেখবা তোমার মোটামুটি তুমি লিখতে পারছো। তাহলে এখানে আমি একটু ছক দিয়েছি, দেখো এখানে চরিত্র 5টা চরিত্র আমি তুলে ধরেছি, মোটামুটি 5টা চরিত্র। একটা হচ্ছে আমেনা, হচ্ছে তোমার খালেক ব্যাপারী, মজিদ আর রহিমা আর হচ্ছে জমিলা। এই যে মোটামুটি এই হচ্ছে উপন্যাসের, এরা হচ্ছে মোটামুটি মূল চরিত্রগুলো। এখন আমাকে যখন সিকিউতে আসবে, তখন হচ্ছে আমি যদি মজিদকে, আমি যদি খালেক ব্যাপারীকে, আমেনা বিবিকে, রহিমা, জমিলা না পারি, তাহলে আমি হচ্ছে একটা লাইনও লিখতে পারবো না। কিন্তু আমি যদি এগুলো একটু জানতে পারি এখন, দেন আমি হচ্ছে সেখান থেকে যেটাই হোক আমি অন্তত লিখতে পারবো তাদের বৈশিষ্ট্যগুলো কি। বৈশিষ্ট্যগুলো যদি না জানি, ভুল লিখলে ওখানে তুমি মার্ক পাবে না। তুমি একটু দেখো, প্রথমে হচ্ছে একটু মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দিছি, যে এটা হচ্ছে উপন্যাসটা ছিল কত সালে প্রকাশিত হয়েছে এবং এই উপন্যাসের মধ্যে কি কি আছে। দেখো এই উপন্যাসের মধ্যে সবচেয়ে বেশি এগুলার সবচেয়ে দেখো তুমি উপন্যাসের মধ্যে কি কি পাবা। এই উপন্যাসে ছিল কুসংস্কার ভরা, অন্ধবিশ্বাস ছিল, মানুষের লোভ ছিল, প্রতারণা ছিল, ঈর্ষা ছিল, ভীতি ছিল। এটা মোটামুটি এই উপন্যাসের প্রতিটা মোটামুটি এই 5টা বা 6টা বিষয় নিয়ে হচ্ছে মোটামুটি উপন্যাসটা সাজানো হয়েছিল। লাল সালু উপন্যাসটা একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস, ইম্পর্টেন্ট একটা। এবং কোন গ্রামে এটা হয়েছিল, গ্রামটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কোন গ্রামে হয়েছিল? মোহাম্মদনগর গ্রামের ঘটনা। সেখানে কার ছিল? ও যে মসজিদের উপস্থিতি দিয়ে হচ্ছে ঘটনাটা শুরু ছিল। গ্রামের লোকজন ছিল কেন? ধর্মভীরু। আর মসজিদের টার্গেটটা ছিল ওই গ্রামের ধর্মভীরু লোকদেরকে হচ্ছে টার্গেট করা। এই ধর্মভীরু লোকগুলোকে টার্গেট করে সে হচ্ছে ব্যবসাকে জমিয়ে তুলেছিল। এখানে মুদাসসির পীরের মাজারটা কার ছিল? মুদাসসির পীর। এখানে 3টা জিনিস পেয়ে গেলাম। প্রথমে হচ্ছে মূল ক্যারেক্টার কে ছিল? মজিদ। মজিদ থেকে সেখানে কি আসলো? মসজিদ থেকে আসলো হচ্ছে মানে হচ্ছে মোহাম্মদনগর গ্রাম থেকে ঢুকলো কে? কোন পীরের ছিল মাজারটা? মুদাসসির পীর। লাল সালুর কেন্দ্রীয় চরিত্রগুলো হচ্ছে কি থাকবে? কুসংস্কার, সরতা, প্রতারণা, অন্ধবিশ্বাস সবগুলো মিলে হবে। ওকে, তারপর হচ্ছে লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারীর একটা হচ্ছে সামাজিক নেতৃত্ব ছিল। খালেক ব্যাপারী সে এখানে মোটামুটি একটা ভূমিকা ছিল। এই ভূমিকাটা আমাদের মোটামুটি একটু আমরা পরে দেখবো সবগুলো। ওকে, তাহলে হচ্ছে মোটামুটি আমাদের যে চরিত্রগুলো সাজানো হয়েছে সেই চরিত্রগুলো আমি একটু বলবো। তার আগে হচ্ছে এই উপন্যাসের সহজ সরল জীবন কার ছিল? মজিদের স্ত্রী দ্বিতীয়। মোটামুটি এই যে পিডিএফ গুলো দেওয়া আছে, তুমি জাস্ট একবার শুধু পড়ে যাবা, জাস্ট একবার চোখ বলাবা। এই যে মজিদের চরিত্র, আমি এখন দেখো মজিদ মেন ইম্পর্টেন্ট, এই হচ্ছে উপন্যাসের ক্যারেক্টারের হচ্ছে মূল চরিত্র যেটা বলা হয় বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। আমি মজিদ সম্পর্কে তোমাকে কয়েকটা তথ্য দিচ্ছি, এই তথ্যগুলো জাস্ট তুমি শুধু দেখে যাও, জাস্ট তথ্যগুলো দেখো। উপন্যাসে কি হচ্ছে? মজিদ মূল চরিত্র, তার দেহটা কি ছিল? শীর্ণ। মজিদ হচ্ছে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে। কখন প্রবেশ করে? নিরাক পড়া দুপুরে। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে যে কখন প্রবেশ করেছিল? নিরাক পড়া দুপুরে। মনে রাখবা, মজিদ মোহাম্মদ গ্রামে প্রবেশ করার ছিল নাটকীয়, সে কিন্তু এমনিতেই প্রবেশ করে, নাটকীয় ভাবে প্রবেশ করছে। তারপর হচ্ছে কোন মাসে প্রবেশ করে? শ্রাবণ মাসে। দেখো আমি বলতেছি সবগুলো তোমার সিকিউ সাথে এমসিকিউ তোমার খুবই মিলবে এবং এটা হুবহু তুমি পাবা এবং তুমি লিখতে পারবা যে মজিদ এভাবে প্রবেশ করেছিল কোন নিরাক পড়া দুপুরে, এই মাসে। মুদাসসির পীরের মাজার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপর গ্রামের লোকজন ধর্মভীরু ছিল, ধর্মভীরুর কারণে সে অলৌকিকে বিশ্বাস করতো। মসজিদের শক্তি প্রতিফলিত হয় গ্রামবাসীর উপর। মসজিদ চেষ্টা করে যে গ্রামবাসীর উপর কিভাবে শক্তি করা যায়। কুসংস্কার, গুণামি, ধর্মীয় সততা, প্রতারণা, অন্ধবিশ্বাস সবকিছু মিলে হচ্ছে মসজিদের মধ্যে ছিল। মোহাম্মদনগর গ্রামের একটা খালেক ব্যাপারীর সাথে স্বার্থের গাঁট ছাড়া বেঁধে তাহের কাদের বাপকে পাগল বানিয়ে নিখোঁজ করে দেয়। এবং খালেক ব্যাপারী ছিল ওই গল্পের হচ্ছে মোটামুটি একটা নেতৃত্বকারী চরিত্র, সে হচ্ছে প্রশ্রয় দিয়েছিল এবং তার সাথে মোটামুটি হেল্প করছিল। ওকে, তার দ্বিতীয় চরিত্র আমাদের যে হচ্ছে দ্বিতীয় চরিত্র হচ্ছে কি ছিল? তারপর আকাশ আলী স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল,
মোটামুটি না, মজিদকে আমি আরো বলছি যে আকাশ আলী স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তার কি করেছিল, আকাশ আলীকে প্রতিষ্ঠা করতে দেয়নি। আকাশ আলী চেয়েছিল যে সেই গ্রামে স্কুল যদি একটা প্রতিষ্ঠা করি তাহলে এই মসজিদের যে ধর্মভীরুতা, সরি মসজিদের যে ভণ্ডামিটা হচ্ছে মানে ধরতে পারবে, এই জন্য আকাশকে হচ্ছে সে কি করতে চেয়েছিল, স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। তার প্রথম স্ত্রীর নাম ছিল রহিমা, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জমিলা, তার মসজিদের। সে ছিল ভণ্ড, ধর্ম ব্যবসায়ী এবং স্বার্থপর। সে মোটামুটি এমন একটা সাপ জেগে উঠেছে সবল মারার জন্য। এখন সাপ হলো মসজিদ, মানে মসজিদ ছিল, মসজিদের লালসা থেকে যারা পড়েছে তারা সবাইকে সাপ সবলের মতো করেছিল। এবার হচ্ছে তোমার এখানে একটা মসজিদে কয়েকটা উক্তি আছে, বিখ্যাত কয়েকটা উক্তি আছে, উক্তিগুলো দেখে নিবা। এই কয়েকটা মোটামুটি উক্তি বলা যায়, এগুলো হচ্ছে উক্তি। এই উক্তিগুলো দেখবা, আমি একটা বলছি তোমাদের উক্তি আসবে, উক্তি দেওয়ার পর একটা বলতে পারি এমসিকিউ, এটা উক্তিটা কার ছিল, উক্তিগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমার মোটামুটি মসজিদের ক্যারেক্টারগুলো শেষ। এবার আমরা পাবো রহিমা। রহিমা কে ছিল? রহিমার বাড়ি কোথায় ছিল? মোহাম্মদনগরে। রহিমার বাড়ি কোথায় ছিল? মোহাম্মদনগরে। মসজিদের কি ছিল? প্রথম স্ত্রী। কার ছিল? প্রথম স্ত্রী। এবং এই স্ত্রী ছিল, এই তো ফ্যাক্ট, এই স্ত্রী ছিল একান্ত অনুগত এবং স্বামীর গৌরবে গর্বিত। মানে হচ্ছে এই হচ্ছে রহিমা পুরোটাই সাপোর্ট দিয়েছিল হচ্ছে মসজিদকে। যখন সে গ্রামে প্রবেশ করে, এই গ্রামে প্রবেশ করার পর তাকে একটা মোটামুটি যে মানে তার প্রথম স্ত্রী হিসেবে যেটা দরকার, তার যে কুসংস্কার, ভণ্ডামি, প্রতারণা সকল কিছুকে প্রশ্রয় দিয়েছিল হচ্ছে রহিমা। রহিমা কিন্তু ছিল সহজ সরল, মানে মসজিদ যেটা বলতো রহিমা সেটাই মানতো। লেখকের মতে রহিমা ছিল ঠান্ডা প্রকৃতিতে ভীতু। পরীক্ষা আসতে পারে রহিমার চরিত্র কেমন। রহিমা ঠান্ডা ভীতু প্রকৃতির মানুষ ছিল। আরেকটা মজা ছিল, রহিমার কোনো সন্তান ছিল না। তার সন্তানের জন্য সে কি করতো? তার পুরোটা খাখা করতো। ওকে, মনে রাখবা, তার স্বামীর তুলনায় সে বিপরীতমুখী। একটা জিনিস বিপরীতমুখী, তার স্বামী হলে ভণ্ড, কপট বা দুশ্চরিত্র হলেও তার কিন্তু রহিমা ছিল একদম সহজ সরল গ্রামের একজন মহিলা যেভাবে থাকে। সে মোটামুটি খোদাকে ভয় পায়, আমার মাজারকে ভয় পায়। কারণ খোদাকে ভয় তো আগে থেকে পেতো, আর মাজারকে ভয় পায় কার কারণে? সেটা মসজিদের কারণে। ওকে, তারপর হচ্ছে স্বামী মসজিদের প্রতি তার একটা আনুগত্য ভালোবাসা ছিল অন্যরকম। তারপর গ্রামবাসী যোগ সাধনে রহিমা হচ্ছে কি করেন? রহিমা তাদেরকে মিলাই দেয়, মানে রহিমা হচ্ছে গ্রামবাসীর সাথে যোগ সূত্র করে হিসেবে মসজিদকে মিলাই দেয়। সেখানে খোদাকে, মাজাকে সবকিছু ভয় পায়। গ্রামের লোকের রহিমা কি অনুসংস্কার, ধান দিয়ে কি হইব যদি, এই যে খুব ইম্পর্টেন্ট, ধান দিয়ে কি হইব মানুষের জান যদি না থাকে। উক্তিটি কেন করে রহিমা? কারণ রহিমার একটা মাতৃত্ব প্রকাশ। এখানে তোমাকে অনেক এমসিকিউ অথবা সিকিউ তোমাকে বলে দিবে, যে একটা গল্প দিয়ে বলে দিতে পারে যে হচ্ছে অমুকের একটা সন্তানের সাথে তুলনা দেওয়ার পর যে কার কুল জুড়ে কোন সন্তান ছিল না, কার ছিল না? রহিমার। এখানে হচ্ছে তুমি তুলনা করে প্রকাশ করো যে সন্তান না থাকার বেদনাটা কেমন ছিল। এই ধরনের একটা কোশ্চেন তোমার পেতে পারো। ওকে, তারপরে দেখা হচ্ছে জমিলা, তার কে? দ্বিতীয় স্ত্রী। এই হচ্ছে পুরা রহিমার বিপরীত, মনে রাখবা, জমিলাটা রহিমার বিপরীত। সে হচ্ছে তোমার তার হচ্ছে মানে রহিমা তার কাছে কি মনে হতো? বড় বোনের মতো। এবং হচ্ছে রহিমা এবং স্বামীর বয়সটা ঠাট্টা করতো। মজার কাহিনী হচ্ছে এরকম, হচ্ছে জমিলা এই যে মসজিদ ব্যাপারীকের বয়সটা নিয়ে সবসময় ঠাট্টা করতো, তার সাথে বয়সের ডিস্টেন্স অনেকটাই। ওকে, মসজিদের মুখে কি দিছিল? থুতু দিছিল মসজিদের মুখে কিন্তু। আর হচ্ছে মাজার কুসংস্কার অন্ধবিশ্বাসের বিপরীত। দেখো গুরুত্বপূর্ণ চরিত্র। তাহলে রহিমা কি ছিল? মাজার কুসংস্কার অন্ধবিশ্বাসে বিশ্বাস করতো, কিন্তু রহিমা কি করতো? জমিলা কি করতো? এগুলো একটা বিশ্বাস করতো না। ওকে, তার বিপরীত চরিত্র হচ্ছে কি? জমিলা। তুমি মনে রাখবা প্রথমেই যে রহিমার বিপরীত চরিত্র জমিলা, মানে রহিমা যা যা ঘটবে তার বিপরীত ঘটবে হচ্ছে জমিলার ক্ষেত্রে। ওকে, তারপর স্বাধীন চেতা ছিল, প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক ছিল। জমিলা হচ্ছে জিকির অনুষ্ঠানে মসজিদ জমিলাকে কাজের বেটি বলে পরিচয় দেয়। কি বললে পরিচয় দিত? কাজের বেটি। ওকে, তাহলে মসজিদ জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল। ওই তো লাস্ট মুহূর্তে যখন বন্যা আসে, যখন সবকিছু ডুবে যায়, তখন হচ্ছে কি লাস্ট পরিণতি কি হয়েছিল? একে হচ্ছে খুঁটির সাথে মাজারে বেঁধে রাখছিল। ওকে, তারপরে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে খালেক ব্যাপারী। গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার খালেক ব্যাপারী। এই সামন্তবাদী সমাজের প্রতিভূত, যেটাকে বলা হয় মোহাম্মদনগর গ্রামের হচ্ছে কি জোরদার। মানে আপনারা বুঝেন কিনা? জোরদার যেটা বোঝায় মোটামুটি যে যার ক্ষমতাটা মোটামুটি সবকিছু দিয়ে সবকিছু চলে, মানে সে যেটা বলে হয় মোটামুটি। দেখেন গ্রামের লোক শান্তিপ্রিয় হলো, নরম মনের মানুষ ছিল। গ্রামের সকল উৎসব তার কথা মতো চলতো। কার কথা মতো চলতো? খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী যদি বলে অনুষ্ঠান হবে, হবে না। খালেক ব্যাপারী যদি নিষেধ করে তাহলে হবে না। ওকে, তার দুটো স্ত্রী ছিল, একটা হচ্ছে আমেনা, একটা হচ্ছে তানু বিবি। তার খালেক ব্যাপারী স্ত্রী করা দুইটা। মসজিদের নির্দেশে 13 বছরের দাম্পত্য জীবন প্রথম আমেনাকে সে কি করে তালাক দেয়। কারণ আমেনা কি করেছিল? আমির মসজিদের ভণ্ডামি বুঝতে পেরে তার কাছে পানি পড়া খাইতে চাইনি, সে করেছিল আরেকজনের কাছে বলেছিল। এই রাগ করে হচ্ছে খালেক ব্যাপারীকে মসজিদ হচ্ছে চাপ দেয়। এই কারণে হচ্ছে খালেক ব্যাপারী কি করে বাধ্য হয়ে হচ্ছে কি কাকে 13 বছর দাম্পত্য জীবনকে সে মানে বিচ্ছেদ ঘটায়। উপন্যাসে খালেক ব্যাপারী হচ্ছে সামাজিক নেতৃত্বশীল, মনে রাখবা, সে সামাজিক নেতৃত্বশীল চরিত্র। এবং খালেক ব্যাপারী মোটামুটি মসজিদ নির্মাণে খালেক ব্যাপারীর ভূমিকা ছিল বারোয়ানা। ওকে, তাহলে আমরা মোটামুটি 4টা চরিত্র পেয়ে গেলাম। মসজিদ পেলাম, তারপর হচ্ছে কি পেলাম? আমিনা বিবি পেলাম, আরেকটা পেলাম। আমরা মোটামুটি যে চরিত্রগুলো পাইলাম, আমরা রিপিট করতেছি কম, কারণ সময়টা কম আমি চাচ্ছি, যেহেতু পিডিএফ থাকবে তো তোমরা মোটামুটি পেয়ে যাবে। তাহলে আমিনা বিবি, এবার হচ্ছে আমিনা বিবি খালেক ব্যাপারী প্রথম পক্ষের বিবি। তারপর 13 বছর পর বিচ্ছেদ হয়। আওয়ালপুরের পীরের পানি আনতে বলেছিল, এই কারণেই হচ্ছে তাদের বিচ্ছেদটা হয়, বলেছিলাম তোমাদেরকে। এবার হচ্ছে তারপর হচ্ছে মসজিদের নির্দেশে খালেক ব্যাপারী হচ্ছে তালাক দেয়, কারণ দেশে মসজিদের। তারপর হচ্ছে দুদুমিয়া। দেখো দুদুমিয়া 7 ছেলের বাপ,
তার উক্তি ছিল আমি গরিব মানুষ। এই যে তাকে মজিদ হচ্ছে রাগ করে বলেছিল তুমি মিয়া কলমা জানো, কলমা জানো না তুমি তাহলে কি জানো, এটা মোটামুটি মজিদ তাকে তার তুচ্ছতা ছেলে করেছিল। কলমা এই প্রশ্নটা খুব আসে যে কলমা হচ্ছে জানো মিয়া, এই দুদু মিয়ার উদ্দেশ্যে কাকে বলেছিল এবং এর প্রেক্ষাপটে তো তুমি আলোচনা করো। ওকে, তারপর হচ্ছে নামহীন চরিত্র হচ্ছে তাহের কাদের বাপ, কাহের বাপ। এই চরিত্রটা ছিল 3-4 ছেলে ছিল, তাহের, কাদের এবং রতন। তার এক মেয়ে ছিল হাসুনির মা। মোটামুটি মজিদের আধ্যাত্মিক শক্তিতে অবিশ্বাসী ছিল। এ হচ্ছে মজিদকে বিশ্বাস করতো না, মজিদ যা বলতো মোটামুটি মজিদের বিরোধী ছিল। বইয়ের সাথে সবসময় ঝগড়া করতো এবং হচ্ছে মোটামুটি চেষ্টা করতো বকে ঝগড়া, গন্ডগোল, মারামারি এবং বকে মারপিটও করতো। এবার ছিল হাসুনির মা। হাসুনির মা দেখো তাহের কাদের বোন, কারবাইতে বলে তাহের কাদের বোন হাসুনির মা। এই উপন্যাসের দুস্থ দরিদ্র বিধবা নারী, উপন্যাসের একজন এটাকে দুস্থ ছিল, দরিদ্র ছিল, বিধবা নারী। স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকে, বাড়ি ধান বানার কাজ করে, তার নিকাহ করতে আপত্তি। হাসুনির মা মজিদের কাছে মৌতের দোয়া চাই। বড় হাসুনির মাকে প্রহার করে ঘরের কথা মজিদকে বলে। মজিদের হাসুনির মাকে বেগুনি রঙের কালো কাপড় কিনে দেয়। এখানে অনেকগুলো এমসিকিউ তোমার মধ্যে আছে এবং তুমি যদি পরীক্ষায় আসে যে হাসুনির মা সম্পর্কে, হাসুনির মা সম্পর্কে লিখতে অবশ্যই পারবা। এই যে হাসুনির মা কাদের বোন, সে দুস্থ দরিদ্র, স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকে, সে ধান বানার কাজ করে। এটা মোটামুটি তুমি একটা চরিত্রের সাথে থাকলে তুমি সেটা পাবে। ওকে, এবার দেখো হচ্ছে আকাশ, লাস্ট হচ্ছে এই উপন্যাসের লাস্ট কেন্দ্রীয় চরিত্র, মানে উপন্যাসের এই যে মোটামুটি যে কটা চরিত্র বললাম এর মধ্যে লাস্ট চরিত্র একটা ছিল হচ্ছে আকাশ। তুমি মোটামুটি আমি যে চরিত্রগুলো বলেছি শুধু এই চরিত্রগুলো তুমি ধারণা নিয়ে যাবা যে আমিনা কেমন ছিল, রহিমা কেমন ছিল, তানু বিবি কেমন ছিল, কাদের বাপ কেমন ছিল, মজিদ কেমন ছিল, এইটুকু তুমি ধারণা থাকলে তোমার জন্য এনাফ, তুমি লিখতে পারবা। আমি বলছি তুমি লিখতে পারবা, তুমি যে মোটামুটি ধারণা রাখো। আকাশ গ্রামে শিক্ষিত যুবক, এই যুবক চেয়েছিল যে গ্রামে এমন একটা স্কুল প্রতিষ্ঠা আমি করি যে প্রতিষ্ঠা করলে যে গ্রামে যে মানুষের কুসংস্কার, ধর্ম বিশ্বাসী, অন্ধবিশ্বাসী যেগুলো ছিল এগুলো সবগুলো দূর হয়ে যাবে একটা স্কুল, কারণ স্কুল তো একটা সচেতনামূলক জিনিস। এটা মোটামুটি একটা পয়েন্ট তোমার থাকতে পারে। ছোটবেলা থেকে সেও মোটামুটি ছিল এই করিমগঞ্জে গিয়ে পোস্টের একটা দোকানে কাজ করতে, মানে সরকারের কাছে সাহায্য পাঠায়, গ্রামে স্কুল বানাতে চায় কিন্তু মসজিদ তাকে দেয় না। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর ছিল। আমি এই আকাশকে এনেছি একটা কারণেই যে আমাদের বর্তমান সময়ে একটা হচ্ছে উদ্দীপক দিয়ে বলতে পারে যে বর্তমান সময়ে আকাশের মতো লোকেরা হচ্ছে কি ধরনের ভূমিকা রাখতে পারে একটা সমাজের জন্য, এইভাবে একটা তুলনা দিয়ে মসজিদের সাথে একটা তোমার উদ্দীপক দিতে পারে অথবা হচ্ছে একটা সিকিউরিটি দিতে পারে। এই জন্য তোমার হচ্ছে মসজিদ আকাশে চলতে গেছি। ওকে, এবার হচ্ছে মোটামুটি এই লাল সালু উপন্যাসে মোটামুটি 4টা বিষয়কে কেন্দ্র করে তোমার মোটামুটি সব সিকিউ সাজানো হবে। তোমাকে আমি বলছি এই লাল সালু উপন্যাসের 4টা বিষয় হবে তোমার টোটাল। এই লাল সালু এত বড় উপন্যাস 4টা বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ধর্ম বিশ্বাসকে পুঁজি করে, একটু বানানটা ভুল হয়েছে, ধর্মপুঁতি লিখেছে, ধর্ম ব্যবসাকে পুঁজি করে ব্যবসা, জাস্ট একটু বানানটা মিস্টেক হয়েছে। ধর্ম ব্যবসাকে পুঁজি করে হচ্ছে মোটামুটি এটা ধর্ম ব্যবসা। মানে তোমাকে আগে বলছি ওই যে মসজিদের মূল টার্গেট কি ছিল, মসজিদ হালকা একটু অভাবী ছিল, অভাবী থাকার পরেও অভাবী থাকুক না থাকুক মূল কথা তার কাজটা কি ছিল, সে প্রথমেই উদ্দেশ্য ছিল যে ধর্ম ব্যবসা যদি আমি করে মানুষকে কন্ট্রোল করতে পারি তাহলে আমি সেটা হচ্ছে খুব দ্রুত কনভিন্স করতে পারবো, সেই ধর্ম ব্যবসা। আক্কাসের প্রগতিশীল চেতনা, আমি একটু আগে বললাম আক্কাস গ্রামের মধ্যে একমাত্র ছেলে ছিল যে সে ছিল যে মসজিদের এই ধর্ম ব্যবসাকে হচ্ছে রাখবে না, স্কুল পয়সা করবে। উপন্যাস বর্ণিত সামাজিক কুসংস্কার, উপন্যাসে অনেকগুলো কুসংস্কার পাবে। মাজারে টাকা দিলে কি হবে, মাজারে ফুল দিলে কি হবে, মাজারে মানে মাজারে হচ্ছে অনুষ্ঠানে গেলে তোমার কি ঘটতে পারে, মাজার কেন্দ্রিক তোমার লাইফ বলে কি হতে পারে, অনেকগুলো কুসংস্কার মনে এখানে তুমি পাবা। এই কুসংস্কার গুলো তুমি মোটামুটি 2-4-5টা লিখলেই তুমি মোটামুটি হবে। তারপর হচ্ছে একাকিত্ব নিঃসঙ্গ, এটা হবে আশ্রয় স্তরে। মসজিদ লাস্ট পর্যন্ত কি হয়েছিল, একাকিত্ব পাইছে। মসজিদকে সবাই কি পরে ভালোবাসলো, মসজিদ কি হলো লাস্ট পর্যন্ত, ফিনিশিং এ মসজিদ কি সবকিছু করতে পারলো, সবকিছু মিলে সে তা কি হলো একটা লাইফের একটা একাকিত্ব অবস্থান তার একটা ঘটে আসলো। জামিলা প্রতিবাদী এবং সাহসী মনোভাব, তার দ্বিতীয় স্ত্রী কি ছিল, সে যদি প্রতিবাদ না করতো তাহলে মসজিদ একদম কন্টিনিউ করতে থাকতো, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তার ছিল তার বিরুদ্ধে ছিল, এই কারণে সেটা হয়নি। ওকে, আমাদের মোটামুটি এই লাল সালু উপন্যাসের এই 4টা জিনিস তোমরা হচ্ছে ভালো করে একটু দেখে যাবা বিষয়। আর আমি যে 5টা ক্যারেক্টার বললাম 5টা ক্যারেক্টারগুলো শুনে তুমি একবার পড়বা, এনাফ তোমার জন্য। ওকে, এবার আমরা হচ্ছে পড়বো নাটক কি ছিল, সিরাজউদ্দৌলা। ওকে, সিরাজউদ্দৌলা নাটকটা আমি হচ্ছে একটু পরে এই ছবিটা দিচ্ছি, মোটামুটি ছবিটা আমি লাস্ট একটু দিব তোমাকে। আমি একটু বলি এই নাটকের সবচেয়ে যেটা এই নাটকের যে কাহিনীটা হয় যে আমরা অনেক ভিডিওগুলোতে দেখি যে নাটকের একটা কাহিনী 2 মিনিট 1 মিনিটে বলছে বা তোমাকে বলছে বা এই জায়গা থেকে, কিন্তু এগুলো তোমার অনেক সময় মনে থাকবে না। কিন্তু আমি তোমাকে এত শুদ্ধ করে পিডিএফ দিয়েছি যে আমি প্রত্যেকটা চরিত্র আমি বর্ণনা করবো, প্রত্যেকটা চরিত্র 1 মিনিটের সময় নেবো, 5টা চরিত্র 5 মিনিট। যে চরিত্রগুলো তোমার যদি মনে থাকে যে, এবং শেষে আমি তোকে বলবো যে কারা নবাবের পক্ষে কারা বিপক্ষে। তোমার যদি এই জিনিসগুলো একটু মাথায় নিতে পারো তাহলে এনাফ। এমন ঘটবে তুমি নবাবের পক্ষে কি ছিল না লিখে তুমি মনে করো নবাবের পক্ষে যে চরিত্রটা ছিল না তুমি লিখলা যে নবাবের পক্ষে, তুমি দেখবো সঙ্গে সঙ্গে স্যার হেসে তোমাকে নাম্বারটা কেটে দিচ্ছে। কেন কেটে দিচ্ছে, কারণ ও তো নবাবের বিপক্ষে ছিল, বড় ভুল। এই জন্য তোমাকে আমি মোটামুটি স্লাইড দিব, এখান থেকে তুমি সুন্দর করে তুমি দেখে নিতে পারো, জাস্ট একটা পলক শুধু তুমি দেখলে। দেখো সিরাজউদ্দৌলা নাটকের এখন আমি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো বর্ণনা করবো। 1 নম্বর চরিত্র আলীবর্দী খাঁ। আমরা জানি যে বাংলা, বিহার, উড়িষ্যার হচ্ছে নবাব সে আলীবর্দী খাঁ, তার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী, সিরাজউদ্দৌলার নানা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট চরিত্র। চলে আসছে দেখো, এটা দেখো তাহলে হচ্ছে আলীবর্দী খাঁ হচ্ছে কার নানা,
হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার নানা, চতুর্থ ছিল। তিনি ছিলেন এই বাংলা, বিহার, উড়িষ্যার হচ্ছে নবাব। বাট তার কাছ থেকে ক্ষমতার কাছে পেতে পেতে আমাদের হচ্ছে নবাব পর্যন্ত আসে, এবং তিনি হচ্ছে এই দেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন। এটা হচ্ছে বড় মহাপাপ। এই তিনি হচ্ছে ইংরেজদেরকে বাণিজ্য করার অনুমতি দিলেই মোটামুটি ইংরেজদের সু হয়ে ফাল হয়ে বাড়ানোর চেষ্টা করছিল আমাদের দেশে। ওকে, এবার হচ্ছে মূল চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক সে। তার পিতার নাম জয়নুদ্দিন, মা তামিনা। জন্মগ্রহণ করে 1733। সিরাজউদ্দৌলার পূর্ব নাম হচ্ছে, এই নামটা মনে রাখবে, অনেক সময় এমসিকিউ নামটা দেয়, নামটার পরে তোমরা অনেক সময় হয়তো হাসতে পারো। দেখো, সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হাইবত জঙ্গ, এটা সিরাজউদ্দৌলা পুরো নাম। পরীক্ষা অনেক সময় আসতে পারে যে সিরাজউদ্দৌলার পুরো নাম কি, মনে রাখবা। তার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তিনি সিংহাসন আরোহণ করেন 1756, 23 বছর বয়সে। তারপরে হচ্ছে দেশ রক্ষার্থে তিনি মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ এবং পবিত্র কোরআন এবং তুলসী গঙ্গাজল শপথ করেছিল। এরা হচ্ছে মোটামুটি সবাইগুলো নবাবের সাথে বিজ্ঞাপনী করেছিল, মানে সরি নবাবের সাথে তারা বেমানি করছিল। এরা মধ্যে কেউ কেউ হচ্ছে কোরআন নিয়ে এবং কেউ হচ্ছে গঙ্গাজল এবং তুলসী শপথ করেছিল যে না, আমরা কখনোই নবাবের বিপক্ষে যাবো না, নবাব যেটা বললো আমরা সেটাই মানবো। দেখো তারা কি বিমানি করছে, একটু পর পাবো। কলকাতা অভিযানে তারা দুর্গ ধ্বংস করে কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর, কিন্তু দেখেন আলীনগর। এবার হচ্ছে দেখো, তারপর হচ্ছে সিরাজউদ্দৌলা একটু বড়, কারণ এই জন্য বড় বললাম, এটা মূল চরিত্র। মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে খুন করে মিরনের, মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে খুন করে কার নির্দেশে? মিরনের নির্দেশে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা, একটু পর পাবো। এখানে আমি কয়েকটা হচ্ছে উল্লেখযোগ্য উক্তি দিছি, তুমি মনে রাখবা উক্তি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় তুমি একটা হচ্ছে উক্তি দিয়ে যদি একটা ক অথবা খ অথবা গতে যখন তুমি লিখবে এই সৃজনশীল প্রশ্নগুলো, তখন এই উক্তিটা তুমি হচ্ছে কোনো জায়গায় তুমি দিতে পারো যে সিরাজউদ্দৌলা এই কথাটা বলেছিলাম, দেখবা স্যাররা কত বেশি খুশি হয়। উক্তিগুলো খুবই এক্সক্লুসিভ, তুমি চেষ্টা করবে এই উক্তিগুলোর মধ্যে আশা করছি কমন পড়বে, এবং অনেক সময় একটা এমসিকিউ দিয়ে বলতে পারে উক্তিটা কে বলেছিল। ওকে, উক্তিগুলো একটু পড়ে নিও। ওকে, তারপর হচ্ছে আমিনা বেগম, এবং আমিনা বেগম হচ্ছে আমিনা বেগম জাস্ট রাইট। আলীবর্দী খাঁর হচ্ছে কনিষ্ঠ কন্যা, সিরাজউদ্দৌলার মাতা। তাহলে সিরাজউদ্দৌলার মাতার নাম কি হচ্ছে? আমিনা বেগম। তার দুটো পুত্র ছিল, একটা সিরাজ আর একটা হচ্ছে মির্জা মাহাদি। এবার হচ্ছে ঘসেটি বেগম, এবার হচ্ছে কি ঘসেটি বেগম, এটা হচ্ছে এই উপন্যাসের এই নাটকের হচ্ছে মোটামুটি বলা যায় যে দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র ঘসেটি বেগম। দেখো, এই হচ্ছে নবাবের প্রথম নবাব আলীবর্দীর খাঁ কে ছিল? আলীবর্দী খাঁ ছিল নবাবের নানা, তার মানে হচ্ছে প্রথম কন্যা, তার মানে ঘসেটি বেগম হচ্ছে কার খালা হচ্ছে কার? নবাবের খালা। সিরাজউদ্দৌলার খালা এবং শঙ্কর জঙ্গের পালক মাতা। সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে উৎখাত করতে সবচেয়ে তার ভূমিকা ছিল বেশি, মানে সে যদি বেমানি না করতো তাহলে মনে হয় সেটা ঘটতো না। তারপর হচ্ছে দেখো, তার সমর্থনে সে হচ্ছে কি করেন? টাকা খরচ করেন, যেভাবে হোক তিনি হচ্ছে নবাবকে সেখান থেকে সরাবেন। তিনি ছিলেন ঈর্ষাপরায়ণ, চক্রান্তকারী, এবং তার উল্লেখযোগ্য মনে রাখবা তিনি ঈর্ষাপরায়ণ এবং চক্রান্তকারী ছিলেন। ওকে, তার অবশ্যই কয়েকটা বিখ্যাত উক্তি আছে, উক্তিগুলো তোমরা দেখে নিও। ওকে, আমার হাতে সময় কম, এই জন্য উক্তিগুলো পড়তেছি না। এটা উক্তিগুলো। এবারে হচ্ছে তোমার, এবার দেখো লুৎফুন্নিসা, এবার হচ্ছে কি লুৎফুন্নিসা নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। এই হচ্ছে নবাবের শেষ পর্যন্ত নবাবের সাথে ছিল, নবাবের ক্লান্তি লগ্ন পর্যন্ত, খুব একটা পজিটিভ ক্যারেক্টার। মির্জা ইরিস খানের কন্যা মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন যে আমি সারা জীবন হাতির পিঠে চড়েছি আর আমি এখন গাধার পিঠে চলবো। খুব সুন্দর একটা উক্তি ছিল এটা। বন্দি করে মুর্শিদাবাদে নেওয়া হয় তাকে, আর লুৎফুন্নিসাকে নেওয়া হয় ঢাকায়। ওকে, মনে রাখবা 23 জন স্বামীর সাথে তিনি অজানায় বের হলে তোমরা সেই সময় তার কিন্তু মির্জাফর, এই তো মির্জাফর আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে মোটামুটি 3টা চরিত্রের মধ্যে একটা, নবাব, ঘসেটি বেগম, মির্জাফর। এই মির্জাফর ছিল, প্রকৃত নাম হচ্ছে মির্জাফর আলী। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি ছিল বলেই আজকে হচ্ছে এই বাংলার হচ্ছে আজ 200 বছর সূর্য অস্তমিত হয়েছিল মির্জাফরের কারণে। তিনি পারস্য থেকে দেশে আসছিলেন একদিনের জন্য হলো, তিনি তার ইচ্ছা ছিল ক্ষমতায় বসবেন, চুক্তি অনুযায়ী তার বসলেও ক্ষমতা চালায় পারেনি লাইফ। তিনি হচ্ছে ইংরেজদের সাথে যে চুক্তি করে বসেছিল যে আমি হচ্ছে ক্ষমতা চালাবো, কিন্তু ইংরেজরা তাকে সেই সুযোগ দেয়নি। তার বিখ্যাত একটা উক্তি আছে, উক্তিগুলো তোমার দেখে নিও। ওকে, এবার দেখো হচ্ছে মির্জাফরের ছেলে। এই মিরন ছিল হচ্ছে কে? তার আদেশে যে সিরাজকে ধরা, তার আদেশেই, এবং তার ভাই মির্জা মাহাদিকে হত্যা করা হয়। মনে রাখবা এই মিরনের আদেশেই কাকে হত্যা করা হয়? নবাবকে হত্যা করা হয়। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। সংলাপটি রায়দুল্লাভের বীরের উদ্দেশ্যে, একটু দেখো ইম্পর্টেন্ট আছে। এবার রায়দুল্লাভ বিহারের ডেপুটি গভর্নর হচ্ছে রায়দুল্লাভ। তিনি হচ্ছে উড়িষ্যা পেশকার ছিলেন, পরে দেওয়ানিপ্রাপ্ত হন। সিরাজের সাথে বিরোধ হওয়ার কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। ওকে, তিনি অর্থ আত্মসাৎ অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেয়। অর্থ আত্মসাৎে তাকে কি করে? মিরন মৃত্যুদণ্ড দেয়। তারপর রাজবল্লভ ছিল সমাজ বিরোধী এবং সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম একজন। রাজবল্লভ মনে রাখবা। ঘসেটি বেগমের স্বামী নওয়াজ মোহাম্মদ ঢাকার গভর্নর হয়, তখন তিনি হচ্ছে এই উপাধি পান। হোসেন কুলি খান মৃত্যুর পর তিনি ঢাকার দেওয়ান হন এবং ঢাকার শাসন কার্য পরিচালনা করেন। সুন্দর করে দেওয়া, তুমি একবার দেখবা। জগৎ শেঠ, তার প্রকৃত নাম হচ্ছে ফতেসাদ। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। জগৎ শেঠ ছিলেন তার একটা উপাধি। ওকে,
তারপর দেখো হচ্ছে উমিচাঁদ। এই নাটকের উমিচাঁদ একটা দ্বৈত চরিত্র আচরণকারী। তিনি হচ্ছে দেখো ইনি দ্বৈত চরিত্র মানে মনে করবা যে নবাবের কথা ইংরেজদের কথা, ইংরেজদের কথা নবাবের কথা বলতো, মানে এটা মুনাফিকি টাইপের, মানে এনার চরিত্র কেমন দেখো, এই নবাবের কথা ইংরেজদেরকে বলতো, ইংরেজদের কথা নবাবদেরকে বলতো। ওকে, তার মোহাম্মদী বেগ নবাব সিরাজদৌল্লার হত্যাকারী। 10,000 টাকার লোভে মিলনের প্ররোচনায় সে নবাবকে করে খুন করে। নবাবের কাছে ছিল 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেও কিন্তু তাকে লাঠির আঘাতে ফেলে দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এবং জাফরগঞ্জের কয়েদখানে কত সালে? 2 জুলাই 1757 সালে। রাইসুল জুহালা ছিল দেশপ্রেমিক গুপ্তচর। ওকে, রাজারাম সিংহের ছোট ভাই তিনি নারায়ণ সিংহ। ওকে, তারপর হচ্ছে ক্লাইভ। ক্লাইভ মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে ক্লাইভ একজন। ওয়াটস এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুঠির পরিচালক তিনি ছিলেন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ক্লাইভ, ওয়াটস এবং রাইসুল জুহালা। তারপর ছিল হলওয়েল, ইনি হচ্ছে ঘুষখোর ডাক্তার, মনে রাখবা, সার্জন এবং নবাবের বিরুদ্ধে একটা চক্রান্তকারী। মীর মর্দান, তিনি হচ্ছে কৌশলী যোদ্ধা এবং দেশপ্রেমিক সেনাপতি। ওকে, শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হয় তাকে এবং তার বিখ্যাত কয়েকটা উক্তি আছে। ওকে, দেখা থাকে। মোহনলাল নবাবের হচ্ছে বিশ্বস্ত এবং অন্যতম একজন সেনাপতি ছিলেন এবং ড্রেক ইংরেজদের গভর্নর ছিলেন। ওকে, মোহনলাল বিশ্বস্ত একজন হচ্ছে সেনাপতি ছিলেন। সিরাজ তাকে হচ্ছে তার একটা বিখ্যাত উক্তি আছে, উক্তিটা একটু দেখে নিবা। ওকে, এবার হচ্ছে দেখো এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা, এই যে নাটকের দৃশ্যগুলো, প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, প্রথম দৃশ্য কয়টা ঘটনা, তারপর হচ্ছে দ্বিতীয় দৃশ্য ঘটনা, মানে প্রথম অঙ্কে কয়টা ঘটনা, দ্বিতীয় অঙ্কে কয়টা ঘটনা, তারপর কোন ঘটনার সাথে জড়িত, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি যারা একটু ভালো মার্ক পেতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি এই দৃশ্যটা অবশ্যই মনে করবা। অঙ্ক, দৃশ্য এবং সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, মোট দৃশ্য করা ছিল 12টা, অঙ্ক ছিল 4টে, প্রথম অঙ্ক ছিল 3টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 3টি দৃশ্য, 4টার তৃতীয় অঙ্কে 4টে দৃশ্য, শেষ অঙ্কে 2টি দৃশ্য। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা শুধু এইটুকু অবশ্যই মনে রাখবা এবং হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা লিখে নেবা। সিরাজদৌল্লা দেখো পক্ষে কারা ছিল আর নেতিবাচক পক্ষে কারা ছিল। সিরাজদৌল্লা পক্ষে কারা ছিল, ইতিবাচক চরিত্র মোহনলাল, মীর মর্দান, লুৎফুন্নেসা, আমিনা বেগম, রাইসুল জোহলা, সারফে, এগুলো হচ্ছে সিরাজদৌল্লার পক্ষে বা এই নাটকের ইতিবাচক চরিত্র। আর দেশীয় দোসর এবং নেতিবাচক চরিত্র, এবং দোসর 2 রকম ছিল, একটা ইংরেজ দোসর, একটা হচ্ছে দেশীয় দোসর। দেখো, মির্জাফর, রাইদুল্লাহ, মিরন, জগৎ শেঠ, মানিক চাঁদ, রাজবল্লভ, উমিচাঁদ, ঘসিটি বেগম। বিদেশি ছিল ড্রেক, তারপর ক্লাইভ, ওয়াটস এবং হলওয়ে। এরা হচ্ছে নেতিবাচক চরিত্র, মানে এরা হচ্ছে নবাবের পক্ষে আর এরা হচ্ছে নবাবের বিপক্ষে। এরা হচ্ছে নেতিবাচক চরিত্রগুলো দেশীয় দোসর, এরা হচ্ছে ইংরেজ দোসর। ওকে, এই যে পিক, এটা হচ্ছে একবার স্ক্রিনশট দিয়ে রাখবা। এখানে হচ্ছে তুমি যদি অনেক সময় ভুলে যাও যে মোহনলালের চরিত্র কি ধরনের ছিল, মীর মর্দানে কি ছিল, সারফে কি ছিল, এই চরিত্রটা তোমাকে এইখানে যেটা দিয়েছি একটু দেখবা। এখানে সিরাজদৌল্লার পক্ষে কারা ছিল, ওই যে বলে দিলাম একটু আগে, লুৎফুন্নেসারা মোটামুটি কারা ছিল সেখানে একটু আগে বলছি। এবং এখানে দেখো কে কেমন ছিল, প্রতারক ছিল উমিচাঁদ এবং লোভী ছিল। ঘসির বেগম কেমন ছিল, চক্রান্তকারী এবং নিশাপরণ। এবং মীর জাফর কেমন ছিল, লোভী এবং বিশ্বাসঘাতক। ইংরেজদের পক্ষে কারা ছিল এটা দেওয়া আছে। আর হচ্ছে তোমার এরা কে ছিল, মোহনলাল ছিল দেশপ্রেমিক এবং লড়াকু, শেষ পর্যন্ত দেশের জন্য লড়েছিল। দেশপ্রেমিক কি ছিল, মীর মর্দান, এবং লড়াকু ছিল সারফি। মোটামুটি এই তো। তাহলে হচ্ছে তোমরা চেষ্টা করবে যে এই যে আমি যে তোমাদেরকে যে পিডিএফটা দিব এটা একবার দেখা, আর আমার এই ভিডিওটা জাস্ট তোমার যতটুকু বলেছি তুমি শুধু একটাবার দেখে যাও। আশা করছি তোমার এমসিকিউ এবং সিকিউ উপকৃত হবে। এতক্ষণ যে আমি হচ্ছে উপন্যাস এবং হচ্ছে নাটক পড়ালাম, উপন্যাসে আগে আমি বলে দিয়েছি 4টা বিষয় নিয়ে উপন্যাস ছিল। এবার আমি লাস্ট একটা ট্রিক্স দিচ্ছি এবং এই মোটামুটি এখানে 9টা ট্রিক্স আছে। এই 9টা পয়েন্ট যদি তুমি মনে করতে পারো যে এই নাটকে কি ঘটছিল, পুরা 9টা পয়েন্টে আমি নাটকের মোটামুটি একটা এত বড় নাটকটাই 9টা পয়েন্টের মধ্যেই আছে। এই 9টা পয়েন্ট গুলো কি তুমি একটু শুধু মাথায় রাখবে, তাহলে তোমরা জানি না। প্রথমে হচ্ছে নবাবের সংকট। নবাবের সংকট মানে তুমি বুঝছো এখানে হেল্পটাকে কে করতে চাইনি, তার বিরুদ্ধে ছিল ঘসিটি বেগমেরা। তারপর ষড়যন্ত্র জাল, তারপর তারা ষড়যন্ত্র শুরু করে দেয়, নবাবকে তারা মেনে নিতে পারেনি। তারপর হচ্ছে পলাশীর যুদ্ধ শুরু হয়, পলাশীর যুদ্ধের ঘটনা সেখানে ঘটে। সেখানে তারা কি করেছিল নবাবের সাথে, তারা পতন এবং শেষ পরিণতি। তারা হচ্ছে সেখানে কি নবাবকে পতন জন্য যা দরকার, নবাবকে তারা বেইমানি করে বা ষড়যন্ত্র করে নবাবের পতন ঘটাইছিল। এবং সেখানে কি দেশপ্রেমিক ইতিবাচক চরিত্র, এবং এই চরিত্রে আমি একটু আগে বলে দিলাম যে কারা নবাবের পক্ষে চরিত্র ছিল এবং কারা দেশের জন্য লড়েছে, সেই চরিত্রগুলো অবশ্যই মনে রাখবা। বিশ্বাসঘাতক বনাম হচ্ছে দেশপ্রেম, এখানে কে যারা ছিল দেশের মধ্যে থেকেও হচ্ছে নবাবের বিপক্ষে কাজ করেছে এবং নবাবের হচ্ছে যে পতন চেয়েছিল তারা হচ্ছে বিশ্বাসঘাতক দেশপ্রেম। ইতিবাচক থেকে শিক্ষা নেওয়া, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। মনে রাখবা এই সিরাজউদ্দৌলা নাটক আমাদের জন্য এত মানে শিক্ষা নেওয়া একটা নাটক বলা যায় এটাকে, যে তুমি তোমার কাছের যে মানুষগুলো থাকবে দেখবা সেই মানুষগুলো তোমার সাথে যদি বেমানি হয় তুমি কখনোই উঠতে পারবে না এবং জিততে পারবে না। এটা হচ্ছে থিঙ্কিং ছিল যে সবচেয়ে যারা নবাবের কাছের মানুষ ছিল তারা নবাবের বিপক্ষে গেছে, বিধায় আজকে নবাবের সেই পতনটা হয়েছিল। এবং লাস্ট ঐক্যের গুরুত্ব, এই জন্য সকলে মিলে আমরা যদি ঐক্য থাকবো, এই ঐক্য থাকলে কোনোদিন কোনো দেশ, কোনো স্থান, কোন জায়গায়
হামলা আক্রান্ত হতে পারবে না, কারণ আমরা যে সবাই ঐক্য থাকি। এই কারণে নবীর সাথে তারা ঐক্য ছিল না বলে আজকে আমরা 200 বছর পিছিয়ে গেছিলাম। এবং বাস্তব জীবনের শিক্ষা, আমরা যদি শিক্ষা নিতে পারি যে আমাদের সাথে আমরা যদি নিতে পারি যে আমাদের সাথে যার সাথে আমরা চলতে পারি, দেখতে পারি, থাকি, তার সাথে দেখবো যে আমরা বিশ্বাসঘাতকতা যদি না থাকে, এখানে যদি ঐক্য থাকে, এখানে যদি ইতিবাচক চরিত্রটা থাকে, তাহলে আমরা হয়তো সামনের দিকে আগাতে পারবো। মোটামুটি এইটা হচ্ছিল এই নাটকের সবচেয়ে মূল 9টা পয়েন্ট। এই পয়েন্ট তুমি অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে লিখে রাখবা, মানে দেখবা একবার, যাওয়ার আগে একবার দেখে যাবা, পরীক্ষায় ঢোকার আগে জাস্ট তুমি একবার দেখবা, ইনশাল্লাহ তোমার মোটামুটি এই নাটক উপন্যাস থেকে সবগুলো সলভ হবে। আচ্ছা, আশা করছি তোমার এই ভিডিও থেকে তোমরা মোটামুটি উপকৃত হবে। তোমরা ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, এই দোয়াই করি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।